সারা দেশ তাকায় আছে তারেক রহমানের প্রফেসর ইউনূসের বৈঠকের দিকে। আমিও তাকায় আছি, কিন্তু এই বৈঠকে কি হইবার পারে, কি আলাপ হইবার পারে, কে কি করবার পারে। আমি যেহেতু দুইজনেরই ঘনিষ্ঠভাবে চিনি আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, তাই আমি উনাদের আলাপগুলো কি কি হইবার পারে সেটার কাছাকাছি অনুমান করে ফেলবার পারবো। বাংলাদেশে খুব অল্প মানুষ আছে যারা প্রফেসর ইউনূসের সাথেও কাজ করেছে, আবার তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে অ্যাক্টিভিজম করেছে। আমি এটা করেছি একটা নির্দিষ্ট সময় খুবই ঘনিষ্ঠভাবে, তাই আমার অনুমান খারাপ হবে না। দুইজনের চিন্তা পদ্ধতি আমার জানা আছে। ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান বৈঠকে বসেছেন 1-to-1, সম্ভবত জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুজনের মধ্যে এই বৈঠকটা হচ্ছে, কারণ 1-to-1। এ কেমন রাজনীতি ভাই বোনেরা? আপনারাই বলেন। চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক। এদিকে বলতেছে ডক্টর ইউনূস স্যারের সাথে দূরত্ব তৈরি করা যাবে না, সরকারকে সহযোগিতা করতে হবে। এদিক দিয়ে আবার আরেকজন চিৎকার করে বলতেছে ডক্টর ইউনূস স্যার হাতে পায়ে ধরতে গেছে তারেক রহমানের, নিজেকে বাঁচাইতে গেছে। এগুলা কোনো আপোষের কথা? ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা, যার অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। তো দর্শক বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটের যে পরিস্থিতি সেটা আপনারা খুব ভালো করে জানেন। নির্বাচন 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 এবং ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে নানান আলোচনা সমালোচনা, সকল কিছু মিলেই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো চলুন তাহলে আর কথাটা তাহলে না বাড়াই, সরাসরি আমরা মূল নিউজে চলে যাই। তো সবাইকে বলবো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজগুলো শুনে আসি। সারা দেশ তাকায় আছে তারেক রহমানের প্রফেসর ইউনূসের বৈঠকের দিকে। আমিও তাকায় আছি, কিন্তু এই বৈঠকে কি হইবার পারে, কি আলাপ হইবার পারে, কে কি করবার পারে। আমি যেহেতু দুইজনেরই ঘনিষ্ঠভাবে চিনি আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, তাই আমি উনাদের আলাপগুলো কি কি হইবার পারে সেটার কাছাকাছি অনুমান করে ফেলবার পারবো। বাংলাদেশে খুব অল্প মানুষ আছে যারা প্রফেসর ইউনূসের সাথেও কাজ করেছে, আবার তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে অ্যাক্টিভিজম করেছে। আমি এটা করেছি একটা নির্দিষ্ট সময় খুবই ঘনিষ্ঠভাবে, তাই আমার অনুমান খারাপ হবে না। দুইজনের চিন্তা পদ্ধতি আমার জানা আছে। এই মিটিং এ যদি তারেক রহমান আর প্রফেসর ইউনূসের আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে বাংলাদেশের কপালে খারাপই আছে, বাংলাদেশের ভবিষ্যৎ সত্যিকারই চূড়ান্তভাবে অনিশ্চিত হয়ে যাবে। এখানে আরো একটা বিষয় আছে, তা হচ্ছে খালেদা জিয়া ম্যাডাম নিজে এই অচল অবস্থা কাটাইতে ইন্টারভেন করেছেন। তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিচ্ছেন। যদিও খালেদা জিয়ার উপদেষ্টা এই ইন্ডিয়ার মাল, ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট, তার দিয়েই যাইতেছে। শুনেন কি কয় মালদা। ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। শুনেছেন? হ্যাঁ, উনি কইতেছেন প্রফেসর ইউনূস প্লেন চালায় গেছে লন্ডনে। ইউনূস সাহেব প্লেন চালাইতে পারেন, যাই না, ভালো লাগতেছে। তাও 12 ঘন্টা পর্যন্ত। সম্ভবত পাইলটের উপরে আস্থা রাখতে পারেননি প্রফেসর ইউনূস, নিজেই চালানো শিখে নিছেন। বুড়ার আগ্রহ আর স্ট্যামিনা দেখেন। উনার রাতেই তো বাংলাদেশ নিরাপদ, তাই না? ইনকা 12 ঘন্টা যদি প্লেন চালিয়ে যাবার পারে লন্ডনে, তাহলে তো উনার রাতেই বাংলাদেশ নিরাপদ। এত কিছু করে প্লেন চালানো শিখে নিছে। আর কোন রাষ্ট্রপ্রধান আছে 12 ঘন্টা প্লেন চালাইতে পারবে? তো ম্যাডাম যেটা বলছে বিএনপি স্থায়ী কমিটি প্রফেসর ইউনূসের সাথে দ্বন্দ্বে না জড়াইতে, তো আমরা তো সবাই তাই বলতেছিলাম, তাই না? বিএনপি নেতা কর্মীরা ঝাঁপে পড়েছিল আমাদের উপরে, তাই না? যাই হোক, আরো মজার আলাপ আছে, আসেন মূল আলাপ শুরু করি। মিটিংটা কেঙ্কা হবি। তারেক রহমান অত্যন্ত ভদ্র এবং নম্রভাবে আস্তে আস্তে কথা বলেন, কখনো উত্তেজিত হন না। এবং উনি যদি একটা বিষয়ের বিরোধিতা করেন, তাও উনি এভাবে বলেন যে আচ্ছা এইটা এইভাবে চিন্তা করে দেখেন তো এটা কেমন হয়, এভাবে বলেন। আমার সাথে যতগুলো ইন্টারাকশন হয়েছে আমি এটা দেখছি আর কি, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, কারো কাছ থেকে শোনা না। মুখে একটা মৃদু হাসি নিয়ে কথা বলেন। প্রফেসর ইউনূস হাসি মুখে খুব কঠিন যুক্তি সহজভাবে বলতে পারেন, দেখেছেন না আপনারা? উনি ডিটারমাইন্ড হয়ে কথা বলেন। উনাকে আপনারা তো দেখেছেন গত 10 মাস, উনি যুক্তি তুলে ধরলে সেটা খণ্ডানো প্রায় অসম্ভব। উনি নানা চিন্তা করে একটা চমৎকার খণ্ডানো অসম্ভব এরকম একটা যুক্তি তুলে ধরেন। এই মিটিং অত্যন্ত আন্তরিক পরিবেশে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারেক রহমান তো কিছু চাইবেন সেজন্য, তাই না? কি চাইবেন? আমার মনে হয় উনি ইলেকশন ফেব্রুয়ারিতে আগে আনার অনুরোধ করবেন। এখন দেখেন, খালেদা জিয়াও কিন্তু মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ভালো হবে। এইবার বলেন তো, বিএনপির জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা সবচেয়ে ভালো হইতো, এটা কে কইছে প্রথমে? আমি, এই শর্মা বলছে, 2 টাকার ইউটিউবার। আমি ব্যাখ্যা করেছি কেন ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে। কর্মীদের কি বলে উদ্বুদ্ধ করা যাবে? কেন ডিসেম্বরে সব ইলেকশনে বিএনপি গোয়ারা হারিছে? কেন ডিসেম্বরের নির্বাচনের মাঠ আওয়ামী লীগের? এই ডিসেম্বরে বুদ্ধিটা ওরা কে দিছিল বিএনপি? বলেন তো, এটিতে দেখা দেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ আর লজিক কেমনে দিছিলাম আর কবে দিছিলাম, এটা দেখেন না। আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে। কেন ফেব্রুয়ারিতে? কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে জিতে সরকারি দল হয়, সেই নির্বাচন ছিল 18 ফেব্রুয়ারি 1979 সাল। ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ, এত ব্রাইট আর তুখর সংসদ বাংলাদেশ আর পায় নাই। ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন, খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি। আর তখন জিয়াউর রহমান নেতা, প্রেসিডেন্ট, যাকে বলে সোনায় সোহাগা। বিএনপির যাত্রা শুরু, রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে।
নতুন রাষ্ট্র গঠন, বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে, সেটা ছিল 27 ফেব্রুয়ারি 1991। ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। বিএনপির দুইটা ল্যান্ডমার্ক নির্বাচন, দুইটাই ফেব্রুয়ারিতে। তো ম্যাডাম তো আমার বিবেচনায় যেটা উত্তম পছন্দ ছিল সেটাই কইলেন, তাই না? আর আপনারা কি করলেন? একদিন ধরে স্লোগান বের করলেন, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর। এই যে দেখেন, তো ডিসেম্বরে নির্বাচন হইতেছে, হইল এখন যে ফেব্রুয়ারি চাইতেছেন, এখন যদি বলে কেউ যে কেন ডিসেম্বরে চাইছিলেন, উত্তর আছে কোনো? হ্যাঁ, এখন ফেব্রুয়ারির পক্ষে যুক্তি দিবেন, তো ডিসেম্বরে কেন চাইছিলেন? দেখেছেন পলিটিক্সে কেমন চাপা মায়ের কোন দিক দিয়ে খায়া যান, উত্তর দিতে পারবেন না। এত বড় দল, এতগুলো বড় বড় মাথা, দলের স্ট্র্যাটেজিস্টরা নাকি এক একজন কম করে হলে 3টা করে পিএইচডি করা আছে, এই সিম্পল স্ট্র্যাটেজি করে ফেললেন না? হ্যাঁ, এত বুদ্ধিজীবী আপনাকে রে। ম্যাডাম অসুস্থ শরীরে যে সজীব চিন্তা করতে পারেন, এটা আপনারা কেন পারেন না? এটাই হইতেছে আপনার বিএনপির প্রেজেন্ট নেতৃত্বের ব্যর্থতা। মাইনা নেন। আমি আপনাদের লজ্জা দিতে চাই না, শুধু মনে করায় দিতে চাই যে এই মিস্টেকটা আপনারা করতেন না যদি একটা টকিং টার্ম রাখতেন আমগের সাথে। আমাদের তো শত্রু হিসাবে চিহ্নিত করলেন, কামান দাগানো শুরু করলেন। প্রথমে দলের ছাত্রীগুলা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এরা, আর নাম কইলাম না, তারপরে মির্জা ফখরুল উনি জয়েন দিলেন, এত বড় নেতা। মির্জা আব্বাস জয়েন দিলেন, এত বড় নেতা। তারপরে তো সবাই জ্যাপে পড়লো। যাই হোক, আমার কোনো অসুবিধা নাই। আমার পুরো একটা দল যদি শত্রু বানায় তো ভালোই, তাই না? বিনা শ্রমে মার্কেটিং হয়ে যাবে। যে কোনো মার্কেটিং ভালো মার্কেটিং আমার জন্য, খারাপ মার্কেটিং করেন, ভালো মার্কেটিং করেন, সেটাই আমার জন্য ভালো। করেন, দেখি কত পারেন। আমরা যে গেলে আমি আপনারা গত বছর 5ই আগস্টে কয়ে দিতাম কেন আপনারা 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে পারেন, যুক্তি দিয়া বুঝাই দিতাম। ন্যারেটিভ কি নিয়ে যাইবেন কর্মীদের কাছে সেটাও কয়ে দিতাম। এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমার দেওয়া ন্যারেটিভই কইবেন, আমি জানি, আমি শিওর। এইটা সে দেখা দেন আমি কি কইতে হবে কইছিলাম কর্মীদেরকে। রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছে দিতে হয় কর্মীদেরকে, আপনাকে কানেক্ট করে দিতে হয়। আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার, খালেদা জিয়ার হেরিটেজের সাথে। কইতেন বাংলাদেশের 2বার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপির সংসদ। আমরা ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে। তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে। যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে, পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে, আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে। আপনারা সেই যোগ্য উত্তরাধিকার যারা জিয়ার জ্বালায় যাওয়া মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন, আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে। আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে, ঝাঁপায় পড়বে আপনার কর্মীরা। এই কাজটাই আমরা করেছি, আমি তো করেছি, আপনারা তো বক্তৃতাও দিতে পারেন না। কর্মীরা যে দেখবে আপনারা পারলেন না ডিসেম্বরে নির্বাচন নিতে, এদিকে দলের সামর্থ্যের উপরে বিশ্বাস চলে যাবে না? যাবে। হাতে হাতে ফল পাইলেন তো। 2 পয়সার ইউটিউবারদের যদি শত্রু না বানাইতেন, এই চিন্তার শক্তিকেও ইউজ করতে পারতেন। আমার তো কোনো ধান্দা নাই, তাই না, যে এমপি মন্ত্রী হবো। আমার জন্য সবচেয়ে সহজ ছিল বিএনপির ধামা ধরা, তাই না? বগুড়ার বাড়ি, সবার সাথে ভালো সম্পর্ক, তারেক রহমানের সাথে ভালো সম্পর্ক, আর বিএনপি তো ক্ষমতা যাচ্ছেই, তাই না? তো একটা মালিশ করলাম নি, প্রত্যেকদিন মালিশ করলাম নি, কতদিন মালিশ করে ইচ্ছে দেখেছি। তো আমার কাজ ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতির নির্মাণ, ওই রাজনীতি নির্মাণের বেনিফিট আপনারা নিতে পারতেন আর কি। এই বান্দা কারো দাসত্ব করবে না, কোনো দলের দাসত্ব করবে না, এইটা বুঝে নিয়েন। আগামীর বাংলাদেশের রাজনীতি বহুলাংশে নির্ভর করবে যা যা কইতেছি এই ইউটিউবে আর যা যা লিখে যাবো। যদি বাইসা থাকার তৌফিক দেন খোদা তাআলা, তাহলে মিলাই নিয়েন। যাই হোক, এবার আসেন দেখি প্রফেসর ইউনূস কি ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নেবেন? আমার বিবেচনায় সম্ভাবনা অতি ক্ষীণ। আমি অনুমান করতে পারি উনি কেন এই টাইমটা নিছেন, কিন্তু আমার জানা নাই উনার ফ্লেক্সিবিলিটি আছে কিনা এই টাইমিং এর পিছনে, সেটা উনি নিজে জানেন। তাই এটা বলা মুশকিল। উনি এই টাইমটা অনেক চিন্তা করেই বলছেন। আমি বলি কেন উনি চিন্তা করে এটা বলছেন। উনি চান হাসিনা আর আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে, সম্পূর্ণ মানে একেবারে শেষ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চান, যেন বিচারের আর কোনো কিছু বাকি না থাকে, ফিনিশ, আপিল নিষ্পত্তি পর্যন্ত যেন হয়ে যায়। কেন এটা দরকার? কারণ বিএনপি ক্ষমতায় এসে এটা করতেই পারবে না, বিচার ইম্পসিবল, লিখে রাখতে পারেন। বিএনপির লোকেরা চিক্কুর মেরে উঠবে, কেন বিএনপি করবে না, কেন বিএনপির আন্তরিকতা থাকবে না, সে আমি এটা কই নাই। যতই আন্তরিকতা থাকুক, বিএনপি আন্তরিকতা থাকবে বিচার করার জন্য, কিন্তু যতই থাকুক এটা পারবে না, সে আন্তর্জাতিক চাপে করতে পারবে না। আর লিখতে কইতেছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। বিএনপিকে বলা হবে যে সে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেছে, কারণ বিএনপিও একটা রাজনৈতিক দল, আর একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে সে নিশ্চিহ্ন করে দিতে চায়। বিএনপি বলতে পারবে যদি প্রফেসর ইউনূস বিচার করে দিতে পারে যে প্রফেসর ইউনূসের সরকার একটা নিরপেক্ষ দল, নিরপেক্ষ সরকার, এই কাজটা করে দিয়ে গেছে, ইতিহাসের একটা মীমাংসিত সত্য হিসাবে বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। বিএনপি বলবে এটা আমরা করি না, প্রফেসর ইউনূস করে গেছে। এইবার বুঝিছেন তো প্রফেসর ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললে কার পারপাস সার্ভ করা হয়? কেন সিপিবি প্রফেসর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, বুঝিছেন? দেখেন, মানুষের মধ্যে এখন আওয়াজ উঠেছে, মানুষের মধ্যে এখন ধারণা সৃষ্টি হয়েছে যে আদৌ আমাদের এই বাংলাদেশের পৃথিবীর সনাতন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা, তার আওতায় নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। এক সময় আমেরিকান ভিসার জন্য লাইন দাও লাগতো এমবেসির সামনে, জানেন না? লাগতো যখন আমরা জোয়ানা ছিলাম, সারা রাত লাইনে গিয়ে দাঁড়ায় থাকতে হইতো। তো সবাই তার দাঁড়ায় থাকতে পারবি না, তো তাই ইটে রেখে যেত, নাম লিখে ইটের মধ্যে। সকালে এসে ওই ইটের জায়গায় দাঁড়াইতো যার নাম লেখা আছে, ওইটা আবার বিক্রি হইতো। অনেকে যায় লাইন ধইরা সারা রাত ধরে লাইন ধইরা টাকা কামাইতো। সিপিবি ওই ইটে রাখিছে, নিরপেক্ষতার ইটে রেখে গেল আর কি, নিরপেক্ষতার প্রশ্ন তুইলা আওয়ামী লীগের জন্য ইটে রেখে গেল, বুঝছাও? এই সিপিবি গুলা রাস্তায় বাইরে হইলে না দাবরানি দিবেন, রাস্তায় খাড়াইতে দিবেন না, পারমিশন দিয়ে দিলাম। আর যদি এরা না থামে না, তারপরে দুই হাজারের ধৈর্য ঠ্যাং ভেঙে হাতে ধরে দেওয়া লাগবে। এগুলো হইতেছে ইন্ডিয়ার খাস মাল বাংলাদেশে। যাই হোক, যদি প্রফেসর ইউনূস ফেব্রুয়ারির মধ্যে বিচার সম্পন্ন করতে পারেন, তাইলে উনি রাজি হতে পারেন এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। নয়তো কিছু বইলা উনারে লাভ নাই, রাজি করানো সম্ভব না। উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হবে। আমি মনে করি প্রফেসর ইউনূসের তারেক রহমানকে বলা দরকার, আমি সেই ওয়াকা কেন মোসরামুসরি করছে,
নির্বাচন কেন আগে দেওয়ার জন্য মোসামুসি করেছে? এটা নির্বাচনের জন্য ভালোবাসা না, এটা গণতন্ত্রের জন্য ভালোবাসা না, এটা নিহাত আর্মির বদমাইশ জেনারেল আর হাসিনার বিচার বানচাল করার জন্য। এবার বুঝেছেন, সে আর্মির খুনি জেনারেল আর আপা হাসিনারে বাঁচাইতে চায়, সে ওয়াকারের ডিফেন্সে তারেক রহমান দাঁড়ায় যায়। বলেন উনি সেনাবাহিনী কেন এই বিতর্কিত করেছি আমরা, তো উনি ওয়াকারের ডিফেন্সে দাঁড়ায় মূলত হাসিনার খুনি জেনারেলদের রক্ষায় যায় না হোক না যায় না হোক মদত দিয়ে ফেলেন। বিএনপি প্রফেসর ইউনূসকে ডিস্টার্ব দেওয়ার পথ থেকে সরে আসার কোনো বিকল্প নাই। আর যদি সরে আসতে না চায়, যদি সংঘাতে যায় প্রফেসর ইউনূসের সাথে, তাহলে তো ধরে নিতে হবে বিএনপির বর্তমান নেতৃত্ব খালেদা জিয়াকে পাত্তা দেয় না। আর সেটা যদি হয়, তাহলে বিএনপির কর্মীরা নিজেরা নিজেদের প্রশ্ন করেন, আপনাদের নেতারা কেন আপনাদের ভুল পথে চালিত করতেছে? প্রফেসর ইউনূসের সরকারের অধীনে ওনার পছন্দ মতো সময় নির্বাচনে আসাটা যদি বিএনপির পছন্দ না হয়, তাহলে আমি লিখে দিতে পারি বিএনপির ক্ষমতায় আসা এই জিন্দেগিতে আর সম্ভব হবে না। অন্য কোনো শক্তি ক্ষমতা নিয়ে ফেলবে। কি ওয়াকা নিবে? আপনারা তো জানেন আল্লাহর দুনিয়া অনেক রহস্যময় ঘটনা ঘটে, যার হদিস আমরা পাই না। যেমনি হাসিনা জয় বাংলা হয়ে গেল, আমরা টেরি পাই নাই যে আর 1 মাসের মধ্যে হাসিনা জয় বাংলা হয়ে যাবে। বাংলাদেশের উপরে খোদা তাআলার বিশেষ রহমত আছে, এই জন্য হাসিনাকে তাড়াইতে পারছি। এ কেমন রাজনীতি ভাই বোনেরা? আপনারাই বলেন, চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক। এদিকে বলতেছে ডক্টর ইউনূস স্যারের সাথে দূরত্ব তৈরি করা যাবে না, সরকারকে সহযোগিতা করতে হবে। এদিক দিয়ে আবার আরেকজন চিৎকার করে বলতেছে ডক্টর ইউনূস স্যার হাতে পায়ে ধরতে গেছে তারেক রহমানের, নিজেকে বাঁচাইতে গেছে। এগুলা কোনো আপোষের কথা? ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। এই 15 দিন আগেও যে ইউনূস সাহেব 6 দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও 1 ঘন্টা সময় দেয় নাই, এখন উনি লন্ডন 12 ঘন্টা ফ্লাইট চালায়, 10 ঘন্টা ফ্লাইট চালায়, বিমান চালায় গেছে আমাদের নেতার সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ছোটবেলায় যখন দেশে যাইতাম, বয়স যখন 15-16 বা 14-15 এরকম হবে, তো আমাদের একটা রহিম মামা ছিল। তো সবাই বলতো যে রহিম মামা বাঁশি বাজাইলে পরি আসতো একটা টাইমে, তার সাথে পরি এসে দেখা করতো। আসলে উনি খুব ভালো বাঁশি বাজাইতো, সবাই মুখে শুনি যে পরি আসতো, ওনার বাঁশির সুর শুই না। একদিন রহিম মামারে আমি জিজ্ঞাসা করলাম যে মামা আসলে কি পরি আসতো বাঁশি বাজাইলে? কহ আসতো তো। আমি আবার বায়না ধরলাম যে ঠিক আছে আজকে বাঁশি বাজাইতে হবে, আপনি পরি আনবেন, আমি দেখুন। তারে মামা অন্ত আয়তন, আমি কিনলে এমন আয়তন কিনলে কারে আয়তন মামিরে বিয়া করার পর হিতি রাগ করি আর আইয়ে না আর বাঁশির সুরে, মানে পরি আর আসে না তার বাঁশির সুরে, যেহেতু সে বিয়ে করে ফেলছে। তো তোর মামিরা বিয়া করার পর হিতি রাগ করছে, রাগ করি আর আইয়ে না, আমি যতই বাঁশি বাজাই না কেন আইয়ে না। এখন ব্যাপারটা হয়েছে কি জানেন, উনি আমার মনে হয় এই ব্যাপারটা চাপা মারতে যায়, কারো কাছে একজনের কাছে কইছে, সে আবার আরেকজনের কাছে কইছে, এভাবে ব্যাপারটা ছড়াইছে। আসলে হয় কি জানেন, যে কোনো একটা মিথ্যা কথা আপনি যদি 100 বার বইলা ফেলান বা 100 জনের কানে পৌঁছায় দেন, ওইটা তখন না সত্য মনে হয়, সত্য হয়ে যায় অনেক সময়। ঠিক তেমনি ডক্টর ইউনূস স্যার ক্ষমতা নিছে, এই ক্ষমতা ছাড়বে না, এই ক্ষমতা উনি ছাড়বে না। এই ব্যাপারটা কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা টক শোতে বলতে বলতে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এখন কিন্তু অনেকেই বিশ্বাস করে আসলেই বোধহয় উনি ক্ষমতা ছাড়বে না। এই ব্যাপারটা এরকম দাঁড়াইছে, ওই যে আমার রহিম মামার ওই পরিয়ানার গল্পের মতো, বাঁশি বাজায় পরিয়ান্ত যেমন ছড়ায় গেছিল চারিদিকে এবং বিশ্বাস করতো, উনি নিজেও বিশ্বাস করতো। এখন অনেকের মধ্যে বিশ্বাসটা চলে আসছে ডক্টর ইউনূস স্যার ক্ষমতা ছাড়বে না, উনি ক্ষমতা ধরে রাখবে। ওদিকে দেখেন গত 16 বছরও কিন্তু একটা গুজব ছড়ানো হয়েছিল, ঘুষখোর ঘুষখোর ঘুষখোর। তখন কিন্তু আবার ওয়াজও বলা হইতো, অনেক হুজুর বলতো ঘুষখোর এই ইউনূস স্যারকে। কিন্তু ঘটনাটা উল্টে গেল 5ই আগস্টের পর। 5ই আগস্টে ওয়াজ থেকে আর ওই ঘুষখোর কথাটা কানে আসতেছে না, ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং বয়ানটা এমন হয়েছে এখন যে ইউনূস স্যার যদি ঘুষখোর হয়, তাহলে যারা ব্যাংকে টাকা রাখছে এই দেশে বা এই পৃথিবীতে সবাই ঘুষখোর, কারণ ব্যাংক তো একটা ইন্টারেস্ট দেয়, তাই না? লাভ তো দেয় আপনাকে, সেটাই তো ঘুষ। এই বয়ানও দেওয়া হয়, কিন্তু ওই আগের মতো আর ঘুষখোর বলা হয় না। এবং এমনও শোনা যায় ওয়াজ থেকে ওনার জন্য মুনাজাত করা হচ্ছে। এই কথাগুলো কেন বললাম জানেন? এর পিছনে কারণ একটা, আমাদের সুশীল সমাজের একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি জানেন? দাড়ি টুপি, হুজুর, হ্যাঁ মোল্লা, মুসল্লি দেখলে ওনাদের একটু অ্যালার্জি আছে। আর এর মধ্যে ঘটনা ঘটে গেছে অন্যরকম, যেটা আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন। জুলাই গণ অভ্যুত্থানের পিছনে নায়ক কারা, এটার স্বীকৃতি কিন্তু পতিত সরকার শেখ হাসিনা দিয়ে গেছে। উনি কিন্তু বলছে যে শিবির জামাত এরাই জঙ্গি বাহিনী, এরাই আমার পতন চায়, যার জন্য যাওয়ার 3 দিন আগে নিষিদ্ধ করছিল জামাতকে, শিবিরকে। শিবির তো আগেই নিষিদ্ধ ছিল। তার মানে শেখ হাসিনাই কিন্তু পুরো ক্রেডিটটা দিয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানের, যে শিবির জামাত ইসলামিক মাইন্ডের এরাই ক্ষমতায় বসাইছে ইউনূস স্যারকে, এরাই জুলাই গণ অভ্যুত্থান করছে। এটাই তো প্রমাণ হয়, উনি তার কারো কথা বলে নাই। এবং গত 10 মাস
উনার যতগুলো অডিও কল আপনারা পাইছেন বা আমরা শুনছি সবগুলাতেই কিন্তু ওই ঘুষখোর কথাটা আছে, জঙ্গি আছে, মৌলবাদী আছে, ওরাই ক্ষমতা নিয়ে নিছে, জঙ্গি সরকার দেশ চালাচ্ছে। কিন্তু উনি জঙ্গি বললে কি হবে, মৌলবাদী বললে কি হবে, বা এই যে সুশীল সমাজ যারা আছে ইউটিউবিং করে এরা ভয় পায় কি জানেন, ওই উনার ওই কথাটাই ভয় পায়। আসলেই যদি মৌলবাদীরা ক্ষমতা নিয়ে যায়, মানে জামাত শিবির ওরা যদি ক্ষমতা নিয়ে যায় আর ওদের সঙ্গে এনসিপি, এই এনসিপি তো ভাই কিংস পার্টি, হ্যাঁ এটা অস্বীকার যাবার কিছু নাই। অস্বীকার যাবেন কেন, কারণ কি, কারণ তো নাই। ওরাই তো স্বৈরাচার শাসকের পতন ঘটাইছে, তাই না ভাই? ওদের কারণেই তো পুরা একটা দলের সবাই যত বড় বড় মাথা সব পালায়া চলে গেছে ওদের কারণে। হ্যাঁ আন্দোলন চলতেছিল 15-16 বছর যাবতী, কিন্তু ওই আন্দোলনে তো আর কেউ সইরা যায় নাই, পালায়ও যায় নাই, ক্ষমতাও ছাড়ে নাই, এক চুলো নড়ে নাই। কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিছে তাদের নেতৃত্বটা ছিল কারেক্ট। আর এইটাই হইলো এখন সবচেয়ে বড় মাথা ব্যথা, যে আচ্ছা এই যে যাদেরকে আমরা মৌলবাদী বলতেছি, জঙ্গি বলতেছি, ওদের সরদারিতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি আবার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার ব্রেন তো ভাই অন্যরকম। উনি কোনো কৌশল করে আবার ক্ষমতা দেওয়া যাবে না তো এই মৌলবাদীদের হাতে। তার মানে কি ইসলামিক শাসন আসতে পারে এই দেশে, এই একটা ভয় কিন্তু সবার মধ্যে কাজ করতেছে, যার ফলে ওই যে ডিসেম্বরে নির্বাচন চায়, ডিসেম্বরে নির্বাচন চায়। আর ডিসেম্বরে নির্বাচন চায় কারা? উনারাও চায়। কারণ কি, যেন বিচারটা শেষ না করতে পারে। যত তাড়াতাড়ি উনাকে সরানো যাবে ততই তো মঙ্গলজনক। এই বিচারটা কে করবে? নতুন কোন সরকার আইসা এই বিচার করবে? এরকম কোন ওয়াদা আপনারা পাইছেন? কোন রাজনীতি দল আইসা কি সামনে বলছে যে আমরা শেখ হাসিনার বিচার করব ক্ষমতায় আসলে, ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন, বিচার যদি শেষ না হয় সে বিচারের দায়িত্ব আমাদের? এরকম ওয়াদা কি কেউ করছে? বিএনপি করে নাই, জামাত করে নাই, করছে এনসিপি। এনসিপির ওয়াদা কি? আগে বিচার তারপরে নির্বাচন। এবং সেই ওয়াদাটা আবার মাইনা নিছে জামাতে ইসলাম। জামাতে ইসলামও বলছে আগে বিচার তারপরে নির্বাচন। ইসলামিক মাইন্ডের যারা আছে এনসিপি সহ সবাই কিন্তু একটাই চাওয়া, সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অঙ্ক কইরা দেখছে যে ভাই জুন পর্যন্ত তো আমার লাগবে, কিন্তু তারপরও যেহেতু একটি বড় দল এত চাপাচাপি করতেছে, উনি শেষ ভাষণে বইলা দিছে ঠিক আছে এপ্রিলে নির্বাচন। উনি অঙ্ক কইরা দেখছে বিচারটা খালি শুরু করলে হবে না ভাই, বিচারটা রায় আনতে হবে এবং আপিল বিভাগও যাইতে হবে, ওইখান থেকেও রায় আনতে হবে, নাইলে এই বিচার পরে আইসা ঘুইরা যাইতে পারে। অন্য কোন দল আইসা সরকার গঠন কইরা এই বিচার করবে কিনা এরকম ওয়াদা যেহেতু আমাদের সঙ্গে করে নাই, আমরা ধৈর্যই নিতে পারি ওনারা এই বিচারটা করতে পারবে না। আর বর্তমান সরকার এই বিচারটা কইরা তারপরে নির্বাচন দিতে চায়, এই জন্য উনি এপ্রিল পর্যন্ত সময় চাইছে। কিন্তু তারেক রহমান সাহেব এত বড় দলের একজন নেতা, ওনাকেও তো খুশি করতে হবে। ওই একই কথা যদি আবার আসে যে না আমি এপ্রিলের আগে পারুম না, তাহলে কি মীমাংসা হবে? হ্যাঁ হইতে পারে, যদি তারেক রহমান সাহেবকে উনি বুঝাইতে পারে যে স্বৈরা শাসকের এই বিচারটা করতে আমার এপ্রিল পর্যন্ত টাইম লাগবে, তারপর আমি নির্বাচন দিব। আর আপনি যদি বলেন যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দেন, তাহলে আমি দিতে পারি, তাহলে আপনি ডিক্লার দেন এই বিচারের দায়িত্ব আপনি নেবেন কিনা। তারেক রহমান সাহেব যদি বাইরে এসে বলে যে আমি জুলাই গণ অভ্যুত্থানের দায়িত্ব নিলাম এবং স্বৈরা শাসকের বিচার আমি করুম, আমরা বিএনপি থেকে করুম, এরকম কোনো কথা কি বলবে? না, বলবে না। এই কথাটা কিন্তু কেউ বলবে না, শুধু একজন মানুষই বারবার বলে, দেশেও বলে, দেশের বাইরে যায়ও বলে যে জুলাই গণ অভ্যুত্থানের বিচারটা আমাকে করতে হবে। উনি এই বিচারটা করবেই। এই যে আগামীকাল তারেক রহমান সাহেবের সাথে বসবে না, উনি অঙ্ক কইরা বুঝাই দিবে এই বিচারটা করতে এই টাইমটা লাগবে, আর এই সংস্কারগুলো আমাকে করতে হবে, নির্বাচনের এই সিস্টেমগুলো আমাকে বদলাইতে হবে। আমি যদি না বদলাই, আপনি বলেন ভবিষ্যৎ কি এই দেশের? ওই আগের মতোই তো ভাই, এই দেশে যত সরকার আসছে তো নির্বাচন কইরাই আসছে। আর এই নির্বাচিত সরকারগুলো দি এন্ডটা কেমন? ওই যে সিনেমার দি এন্ড থাকে না, একটা ফিনিশিংটা দেখেন। বঙ্গবন্ধু উনি কিন্তু পৃথিবী থেকে বিদায় নিলেন অন্যভাবে। জিয়াউর রহমান সাহেব ওনার বিদায়টা একবার চিন্তা করেন। তারপর কে আসলো? এরশাদ সাহেব। এরশাদ সাহেবের বিদায়টা আপনারা একবার চিন্তা করেন কিভাবে ওনার। দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।